বিরাট কোহলি ও নিকোলাস পুরান দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ভারতকে টি-20 বিশ্বকাপ জিতিয়ে ২০২৪ সালের সেই ওয়ার্ল্ড কাপের পর অবসর কোহলির। বয়স তখন তার ৩৫ বছর হয়ে গিয়েছিল। ভারতের পাইপলাইনে আরও অনেকেই তাকে রিপ্লেস করার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। সব কিছু বিবেচনায় তার ওই অবসর টি-20তে ক্যারিয়ারকে এক ধরনের পূর্ণতা এনে দিয়ে। অন্যদিকে নিকোলাস পুরান গত বছর তিনি ওয়েস্ট ইন্ডিজকে বিদায় জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটকে। তখন তার বয়স মাত্র ২৯ বছর। ওয়েস্ট ইন্ডিজে যে তার অনেক বিকল্প তৈরি ছিল বিষয়টা তাও নয়, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটটা পুরানের কাছে গুরুত্ব পায়নি, বরং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটার কাছেই তিনি নিজেকে সমর্পণ করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লোভের কাছে, এমনটাও কি আমরা বলতে পারি? মানে পুরানের ক্যালিবারের একজন ক্রিকেটার যখন মাত্র ২৯ বছর বয়সে ইন্টারন্যাশনাল টি-20কে বিদায় জানান, তখন তো অমনটা আপনি বলতেই পারেন। অথচ এবারের আইপিএলে দুইজনের স্ট্যাটটা দেখুন। ঠিক সময়ে অবসর নেওয়া, ৩৫ বছরে অবসর নেওয়া বিরাট কোহলি, যার বয়স এখন ৩৭ পেরিয়ে ৩৮ চলছে, তিনি কি অনায়াসে রান করছেন মাছের জলে সাঁতার কাটার মতো। রান করাটা তার কাছে অতটাই ইজি হয়ে গিয়েছে। বিরাট কোহলি এইবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২২৮ রান করেছেন। পার্পল ক্যাপটা তার অধিকার, অরেঞ্জ ক্যাপটা তার অধিকারে। সর্বোচ্চ রান গেটারের কাছে যেটা থাকে, এখন পর্যন্ত এইবারের আইপিএলে সর্বোচ্চ রান কোহলির, সেইটাও তিনি করেছেন ২টা 50-তে। আজকে তৃতীয় 50 তো প্রায় হয়েই গিয়েছিল, ৪৯ রান করে আউট হয়েছেন। সেইটাও ৫৭ এভারেজে, ১৫৮ স্ট্রাইক রেটে। অন্যদিকে নিকোলাস পুরান এইবারের টুর্নামেন্টে আজকে ১ রান করে আউট হয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। টুর্নামেন্টে এইটা ৫ ম্যাচে তার তৃতীয়বার সিঙ্গেল ডিজিটে আউট হওয়া। টোটাল রান করেছেন ৪২, সেইখানটাতে অ্যাভারেজ হচ্ছে গিয়ে ৮, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে ৭৬। ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলাটা নিকোলাস পুরানের জন্য এইরকমভাবে কি একটা ডিফারেন্স মেক করে দিয়েছে কিনা, ওই আলোচনার জায়গাটা কিন্তু আরও অনেকের ক্ষেত্রে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেললে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পারফরমেন্স কতটা ধরে রাখা যায়। বিরাট কোহলি তো ভাই ডিফারেন্ট তার ক্যালিবারের, তার কথা ওই জায়গাটাতে বলে লাভ নেই। আজকের এই দুইজনের দল মুখোমুখি হয়েছিল, যেখানে এই কোহলি পুরনের মতোই পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টসের, যেইখানে কোহলির বেঙ্গালুরু ৫ উইকেটে হারিয়ে দিয়েছে, ২৯ বল হাতে থাকতে হারিয়ে দিয়েছে পুরানের লখনৌ সুপার জায়ান্টসকে। টুর্নামেন্টে ৫ ম্যাচে এইটা চতুর্থ জয় আরসিবির, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির। তার মাধ্যমে পয়েন্ট টেবিলের ১ নম্বরে তারা উঠে এলো। রাজস্থান রয়্যালসের সমান পয়েন্ট, কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে আরসিবি এখন ১ নম্বরে। অন্যদিকে ৫ ম্যাচে তৃতীয় পরাজয় লখনৌ সুপার জায়ান্টসের। এই যে ম্যাচটা হলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা, ওই আলোচনাটাই তো আসলে করছি। যখন আগে ব্যাটিং করে লখনৌ সুপার জায়ান্টস মাত্র ১৪৬ রানে গুটিয়ে গেল, তখন আসলে আরসিবির জন্য কাজটা সহজ হয়ে গেছে। আরসিবির জন্য পুরা কাজটাই সহজ ছিল। তারা নিজেদের মাঠে খেলেছে, টস জিতেছে, প্রতিপক্ষকে ১৪৬ রান অল আউট করে দিয়েছে, যেইটা এইবারের আইপিএল এর সর্বনিম্ন স্কোর। ওই স্কোর ডিফেন্ড করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখতে পারত পাওয়ার প্লে, কিন্তু সেই পাওয়ার প্লেতে বিরাট কোহলি একেবারে উড়িয়ে দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসকে। ১ উইকেটে ৬০ রান আরসিবি করেছে, তার মধ্যে ৪০ রানে কোহলির, এবং সেই ৪০ রান তিনি করেছেন মাত্র ২০ বল খেলে। ফলে এরপরে গিয়ে এই ম্যাচে আর কামব্যাক করার কোনো সুযোগ পায়নি লখনৌ সুপার জায়ান্টস। শুরুতে ওই যে ফিল সল্ট আউট হয়েছেন পাওয়ার প্লের মধ্যে, কিন্তু তারপরেও গিয়েও তারা ১০ ওভার শেষে ২ উইকেটে ৮৬ রানে পৌঁছে গিয়েছিল। বাকি ১০ ওভারে তাদের আর ৬১ রান মাত্র প্রয়োজন। কোহলি এরপরে গিয়ে 11th ওভারে তিনি আউট হয়ে গেলেন। লং অনে ক্যাচ দিয়েছেন পুরানের হাতেই আভেশ খানের বলে। ৪৯ রান করেছেন তিনি ৩৪ বল খেলে। তার কোহলি আউট হয়ে যাওয়ার পরও জিতেশ শর্মা আসলেন এবং তিনি তুলোধুনো করা শুরু করলেন। প্রিন্স যাদবকে পরপর ৪ বলে ছক্কা ৪, ছক্কা ৪ মারলেন। এরপর প্রিন্স যাদব ৩ বলের মধ্যে এই রজত পাতিদার এবং জিতেশ শর্মাকে আউট করেছেন বটে, কিন্তু আরসিবির ব্যাটিং লাইন আপে তো তখনও টিম ডেভিড, তখন রোমারিও শেফার্ড। ফলে তাদের জিততে আর কোনো অসুবিধা হয় না। ১৫.১ ওভারে তারা ম্যাচটা জিতে নিয়েছে ২৯ বল হাতে রেখে, এবং সেখানে নেট রান রেটটাও তাদের এত ভালো হয়ে গিয়েছে যে তারা পয়েন্ট টেবিলে ১ নম্বরে উঠে গিয়েছে। এখন লখনৌ সুপার জায়ান্টস যে মাত্র ১৪৬ রান করলো, সেইখানটাতে পুরানের ব্যাটিংয়ের কথা বলছিলাম যে ১ রান করে আউট হয়েছেন, কিন্তু এইবারের টুর্নামেন্টে তার যে অবস্থা, তার কাছ থেকে তো আলাদা এক্সপেকটেশনের জায়গাটাতেই নাই এলএসজি। হ্যাঁ, বলতে পারেন যে সব ম্যাচেই ব্যর্থ হচ্ছেন, কোনো না কোনো ম্যাচে তো সফল হবেন, সেই কথাটা অবশ্য বলা যেতে পারে। এর বাইরে যদি আপনি বলেন যে ঋষভ পান্টের ইনজুরিটা তাদের জন্য একটা সেটব্যাক ছিল,
পান্ট আউট মানে শুরুতে যখন ইনজুর্ড হয়েছেন, ১ উইকেট চলে যাওয়ার পর তিনি ক্রিজে গিয়েছিলেন এবং সেই উইকেটে গিয়েছিল এইডেন মার্করামের। একটু, একটু অদ্ভুতভাবেই তিনি ডিসমিসড হয়েছেন, যেটা লেগ স্ট্যাম্পের বাইরের লেগে ঘোরাতে গিয়ে লিডিং এজ ফুল টস, সেটাও লিডিং এজ হয়ে কাভারে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। তারপরে ঋষভ পান্ট গেলেন, কিন্তু জশ হেজলউডের বলটা তার ওই যে এলবোতে লেগেছে, যেই কারণে ৩ বল খেলেই কোনো রান না করে তাকে রিটায়ার্ড হার্ট হয়ে আবার প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। ফিরেছেন তিনি ১৬ নাম্বার ওভারে, ততক্ষণে ৫ উইকেট চলে গিয়েছে। ফেরার পরে প্রথম বলটাতে খেলার চেষ্টা করলেন, ব্যাটে বলে করতে পারলেন না। পরের বল শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিলেন, আউট হয়ে যেতে পারতেন, ড্রপড হলেন। ঋষভ পান্টের কথা আমি বলছি, কিন্তু তারপরে ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি ঠিকই আউট হয়ে গেলেন। একটা দুর্দান্ত ডাইভ দিয়ে লো ক্যাচ ধরেছেন সেইখানটাতে ফিল সল্ট। বলে এই যে এলএসজির ইনিংসটা কোনো সময় খুব একটা গতি পায়নি। ওই মিচ মার্শ তিনি আউট হয়েছেন ৪০ রান করে, সেইটাই তাদের ইনিংসের টপ স্কোর। এবং পরের দিক দিয়ে গিয়ে আয়ুষ বাদনী এবং হচ্ছে গিয়ে মুকুল চৌধুরী, যার ব্যাটিংটা একটু এখন আলাদাভাবেই দেখতে হয়, তিনি ৩৯ রান করেছিলেন কত ২৮ বল খেলে, একটা ছক্কা, একটা দুটো ছক্কাও আসলে তিনি মেরেছিলেন। কিন্তু স্কোরটা যখন ১৫০ কমে থেকে যায়, তখন এই রান ডিফেন্ড করাটাই এইবারের আইপিএলে আসলে এটা সম্ভবই না, এটা আসলে হবারই নয়। পিচটা যতই একটুখানি মানে টু পেস্ট উইকেট থাকুক না কেন, ফলে সেই রান তাড়া করে খুব সহজেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে গেছে। বিরাট কোহলির আরও একটা এইরকম স্কোর স্পেশালি তাড়া করার ক্ষেত্রে এইরকম উইকেটে কোহলির ব্যাটিংটা এখন আরও অনেক বেশি উপযুক্ত হয়ে গিয়েছে। অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে নিয়ে নিয়েছেন, টুর্নামেন্টে এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার হিসেবেই। তাহলে এই যে ম্যাচটা আরসিবি জিতে গেল, সেইখানটাতে এলএসজির বিপক্ষে ৫ উইকেটে টার্নিং পয়েন্ট কোনটা? আমার মনে হয় যে খুব বাজে ব্যাটিং আসলে করেছে এখানে লখনৌ সুপার জায়ান্টস। যত কিছুই বলেন না কেন, উইকেটটা যতই টাফ থাকুক না কেন, কিন্তু ধরেন ১৮০ রান হবে না, তাহলে আসলে হয় না। আপনি এখনকার আইপিএলে টি-20 ম্যাচে ১৮০ রান যদি না হয়, তাহলে সেইটা নিয়ে আসলে ২০০ হলেই হয় না। অবশ্য কলকাতা নাইট রাইডার্স দেখিয়েছে যে ২০০ রানের কম কথা, ১৯২ রানে প্রতিপক্ষকে আটকে রেখেও তারা জিততে পারেনি। কিন্তু অন্তত ওই ১৮০-৮০ না হলে কম্পিট করার মতো কোনো অবস্থাই থাকে না। এলএসজি তাই আসলে সেটা করতে পারেনি। তাদের ব্যাটিং ব্যর্থতার কারণে এই ম্যাচটা হেরে গিয়েছে এবং সেইখানটাতে স্পেসিফিক টার্নিং পয়েন্ট বলতে পারেন যে ঋষভ পান্টের ইনজুরিটা, যে ঠিক আছে তিনি যদি থাকতেন তাহলে হয়তোবা অন্য কিছু হলেও হতে পারত। আর নিকোলাস পুরানের ব্যর্থতাটাও। এই যে ব্যর্থতার ঘানি তিনি টানছেনই। ফলে এই যে ঋষভ পান্টের ইনজুরি এবং নিকোলাস পুরানের ব্যর্থতা, এটাকেই আমার কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৫ ম্যাচে চতুর্থ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়া এই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। একমত কি হবেন আপনি?